হ্যালো আলফা মেম্বার্স, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বাঙালির বিজ্ঞান চর্চার এই শেষ মাস্টার ক্লাস, যেখানে আমরা ইন ডিটেলে পড়ে নেব ঠাকুরবাড়ির বিজ্ঞান চর্চা, সঙ্গে স্বদেশী আন্দোলনে বিজ্ঞানীদের অবদান, সঙ্গে কারিগরি শিল্প, তার সঙ্গে রয়েছে বাঙালির বিখ্যাত বিজ্ঞানীগণ যেমন কি সুকুমার রায়, জগদীশচন্দ্র বসু এনারা। চলো ইন ডিটেলে আমরা কিন্তু আজকে পড়ে নেব যে ঠাকুরবাড়ির বিজ্ঞান চর্চার মধ্যে কীরকম অবদান ছিল। এবার ঠাকুরবাড়ি বলতে আমরা প্রথমে কি বুঝি? রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বই লেখেন, কবিতা লেখেন, নাটক লেখেন এবং গল্প লেখেন, তার আবার বিজ্ঞান চর্চাতে কোথা থেকে এলো অবদান? এবার মনে রাখতে হবে তখনকার দিনে এই বিজ্ঞান চর্চা নতুন নতুন যখন কলকাতায় এসেছিল, ইংরেজরা এটাকে এনেছিল কিসের জন্য? কারণ তারা যাতে নিজেদের লাভবান কাজগুলো করাতে পারে, যেমন কোনো ইন্ডিয়ানকে ছোট কোনো নার্স বানানো বা ইন্ডিয়ানকে ছোট সায়েন্টিস্টের অ্যাসিস্ট্যান্ট বানানো, এই জন্যে। কিন্তু যখন ভারতবর্ষে এই বইগুলো এলো, বাংলাতে বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীরা কিন্তু হয়ে উঠতে পারলেন, যেমন জগদীশচন্দ্র বসু। তারা কিন্তু নিজের থেকে পড়াশোনা করে বড় বড় বিজ্ঞানী হয়ে উঠলেন, যা ইংরেজদের কাছে কিন্তু একটি অশান্তির ব্যাপার হয়ে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে দাদু রয়েছে দ্বারকানাথ, তিনি কিন্তু এই বিজ্ঞানীদের অনেক টাকা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, যাতে বাংলাতে বিজ্ঞান চর্চাটা আরও বেশি উন্নত হতে পারে। কারণ তিনি জানতেন যে বাংলার ভবিষ্যৎ হচ্ছে বিজ্ঞান, তাই না? রাজা রামমোহন রায় যখন তিনি ঠাকুর পরিবারের সঙ্গে সংস্পর্শে এলেন, তখন রাজা রামমোহন রায়ের সেই যে চিন্তাধারা, বিজ্ঞান মনস্কতা, সেটা দিয়ে ঠাকুরবাড়ি পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। সতীদাহ প্রথা, বহু বিবাহ, বাল্য বিবাহ, এরকম কুসংস্কারগুলোকে বন্ধ করালেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সঙ্গে ঠাকুরবাড়িও তাদের সাথ দিয়েছিল। দ্বারকানাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু, তিনি কি করেছিলেন? তিনি অনেক কিন্তু এই মেডিকেল বলতে চিকিৎসা বিজ্ঞান, বিজ্ঞান চর্চাতে অনেক টাকা তিনি ডোনেট করেছিলেন। কারণ তিনি নিজে কিন্তু কোনো একটি বিজ্ঞানী অথবা বিজ্ঞান সম্পর্কিত কোনো মানুষ ছিলেন না, কিন্তু তার কাছে তখন টাকা ছিল, যেটা ব্রিটিশ সরকার যখন আমাদের যে বাংলার বিজ্ঞানীকে সাপোর্ট করতো না, তখন দ্বারকানাথ, রাজা রামমোহন রায়ের মতো সেই বিখ্যাত মানুষেরা তাদেরকে সাপোর্ট করেছিল। কি হয়েছিল? প্রমথনাথ মল্লিক তার রচিত কলিকাতার কথা একটা গ্রন্থ থেকে আমরা জানতে পারি দ্বারকানাথ ঠাকুর ছিলেন সেই সব মানুষদের মধ্যে যারা বাংলাতে বিজ্ঞানকে ছড়ানোর জন্য সাপোর্ট করেছিলেন। ওকে, তো এটা মনে রাখার মতো বিষয়। এরপরে আমরা চলে আসছি দ্বারকানাথের মেডিকেল মিশন। মেডিকেল মিশন বলতে গেলে তিনি এই যে মেডিকেল কলেজগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে বা কলকাতার মধ্যে গড়ে উঠেছে, সেখানে অনেক অর্থ তিনি ডোনেট করেছিলেন। প্রথমেই আমরা জানতে পারলাম যে কলকাতা মেডিকেল কলেজ, সেখানে তিনি 2000 মুদ্রা দান করেছিলেন। 2000 মুদ্রা কিন্তু তখনকার দিনে অনেক টাকার মতো ছিল, ঠিক আছে? সেটি তিনি অনায়াসে দান করে দেন, যাতে বাংলাতে চিকিৎসাটা ভালো হয় এবং বাঙালি ডাক্তাররা উঠে আসতে পারে। কারণ ইংরেজরা সেই আমাদের ভারতীয়দের উচ্চ চোখে অথবা সমান চোখে দেখতো না, তারা সবসময় ইন্ডিয়ানদের লো কাস্টের মনে করতো। তারপর কি বার্ষিক 30 মুদ্রা তিনি দান করতেন। যে স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট করতো তাদেরকে স্কলারশিপ হিসেবে 30 টাকা বা 30 মুদ্রা হিসেবে দান করতেন, যেটা কি তখনকার দিনে একটি ভালো পড়াশোনা করার জন্য এনাফ টাকা ছিল। এরপরে সব ব্যবচ্ছেদ মানে পোস্টমর্টম, যেটাকে বলা হয় ডিসেকশন, যেটা ভারতবর্ষের মধ্যে পুরোপুরি ব্যান ছিল। মানে কোনো মানুষ যদি মারা যেত, সেই মানুষের কোনো পোস্টমর্টম করা হতো না। মানুষের শরীরকে কাটাছিড়া করা, সেটা আমাদের ভারতবর্ষের মধ্যে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে পুরোপুরি সেটাকে ব্যান ছিল, হারাম মনে করা হতো বা খারাপ কাজ মনে করা হতো। কারণ একটি মানুষ মারা গেলে তার শরীরটাকে কাটাটা তখন ভারতে মান্যতা দেওয়া হতো না। কিন্তু দ্বারকানাথ বুঝতে পারলেন যে অনেক মানুষ যাদের এমন কিছুভাবে মৃত্যু হয়ে যায় যেটা তার পরিবার অথবা সোসাইটি কোনোদিন জানতে পারে না, তার জন্য পোস্টমর্টম করাটা জরুরি। তো তখনকার দিনে এই জিনিসটিকে নিয়ে আসার জন্য তিনি কিন্তু অনেক টাকা খরচা করেছিলেন এবং অনেক বেশি উদ্যোগ দিয়েছিলেন তখনকার ডাক্তারদের। তারপর কি এই যে 1836 খ্রিস্টাব্দ, সব থেকে বড় জিনিসটা, কলকাতায় গঠিত হলো ফিভার হাসপাতাল অ্যান্ড মিউনিসিপ্যাল এনকোয়ারি কমিটি, ঠিক আছে? ফিভার হাসপাতাল অ্যান্ড মিউনিসিপ্যাল এনকোয়ারি কমিটি, সেখানকার তিনি সদস্য হয়ে উঠলেন। দ্বারকানাথ ঠাকুর তাহলে কে ছিলেন? তিনি ছিলেন রবীন্দ্রনাথের দাদু। এরপরে চলে আসলাম আমরা দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারকানাথের জ্যেষ্ঠ পুত্র।
জ্যেষ্ঠ পুত্র বলতে গেলে বুঝতে পারছো, জ্যেষ্ঠ পুত্র বলতে সব থেকে বড় পুত্রের কথা বলা হয়েছে। তো দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রিয় ছিল তার জ্যোতির্বিদ্যা। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রিয় কি ছিল? জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা মানে হচ্ছে অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি বলতে ওটা না যে ইয়েটা ভাগ্য দেখা, ওটা না। তারা তারপরে গ্রহদেরকে দেখা, এগুলো তিনি দেখতেন টেলিস্কোপে করে। তিনি মনে করতেন যে ঈশ্বরের যে জিনিসপত্রগুলো, হ্যাঁ, ঈশ্বরের তৈরি, ধরে নাও গ্রহ নক্ষত্র, এগুলো দেখে তিনি খুবই মজা পেতেন। বলতেন এভাবেই একদিন আমি ঈশ্বরকে খুঁজে পাবো। অজিত কুমার চক্রবর্তী এই দেবেন্দ্রনাথের জন্য লিখেছেন, জ্যোতির্বিদ্যাদি বিজ্ঞানে ভগবানের মহিমা ও তত্ত্বজ্ঞান বর্ণিত আছে বলিয়া একজন বিজ্ঞান পিপাসু তিনি ছিলেন। কে ছিলেন? দেবেন্দ্রনাথ। মানে তিনি বলতেন ভগবানের অসীম মহিমা আছে এই তারা গ্রহর মধ্যে, আর এগুলোকে দেখে তিনি অনেক আনন্দ উপভোগ করতেন দেবেন্দ্রনাথ। তার বিখ্যাত সেই সব থেকে ফেভারিট ছিল জ্যোতির্বিদ্যা, যেটাকে অ্যাস্ট্রোনমি বলা হয়, এবং জিওলজি ছিল মানে ভূবিদ্যা, তারপরে অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ব। অ্যানথ্রোপোলজি বলতে গেলে ধরে নাও ওই ফসিলস নিয়ে পড়াশোনাগুলো, তারপরে জুলজি মানে প্রাণীবিদ্যা বা জীবতত্ত্ব, এগুলো তিনি ফলো করতেন। দেবেন্দ্রনাথের প্রিয় সাবজেক্ট কি কি ছিল? তাহলে ভালো মতো নোট ডাউন করে নিও। যারা যারা এই ক্লাসগুলি করছো, নোট ডাউন যদি তুমি না করো তাহলে এই ক্লাসটি তুমি কিন্তু ভুলে যাবে। আর যে নোট ডাউন করে নিল তার থেকে ভালো মানে এফোর্টফুল কাজ আর কেউ করছে না। প্লিজ নোট ডাউন করে নিও। দেবেন্দ্রনাথের ওপেন এয়ার ক্লাস। দেবেন্দ্রনাথ নিজে কেবল শিখতেন না, ভাই বোন সন্তানদের মুখে মুখে জ্যোতির্বিদ্যা শেখাতেন। তখনকার দিনে হতো না যে বাবা মা বা সেই দাদারা দিদিরা ভাই বোনদেরকে নিয়ে বসে পড়াশোনা করাতো। এখন যেমন বেশিরভাগ ছেলেমেয়েরা ছোটরা সব ইউটিউব থেকে অথবা কোনো ক্লাস থেকে করছে অনলাইনে, কিন্তু আগেকার দিনে কি হতো, বাবা মা নিয়ে বসাতো অথবা দাদা দিদি নিয়ে বসাতো, সেভাবে তিনি সেই ছোটদেরকে শেখাতেন জ্যোতির্বিদ্যা। যতীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃদেব সম্পর্কে আমার জীবন স্মৃতি প্রবাসী পত্রিকায় মাঘ প্রবন্ধে লিখেছেন। এটা প্রবন্ধের নাম, ঠিক আছে? পিতৃদেব সম্পর্কে আমার জীবন স্মৃতি। ওকে, এটা প্রবাসী পত্রিকায় ছেপেছিল। আর কখন ছেপেছিল সেটা লেখা আছে, মাঘ মাস 1318। তখন তিনি কি লিখেছেন? তেতলার ছাদে, মানে 3 তলার ছাদে, সেখানে দেবেন্দ্রনাথ আমাদের নক্ষত্র চেনাতেন, নক্ষত্র দেখাতেন আমাদের, বলতেন এটা এই গ্রহ বা এটা এই তারা। ওকে, রবীন্দ্রনাথের প্রথম গদ্য রচনা হলো, রবীন্দ্রনাথের লেখা প্রথম গদ্য ছিল জ্যোতির্বিদ্যা নিয়ে। তাহলে বুঝতে পারছো রবীন্দ্রনাথকে ছোটবেলা থেকেই সেই জ্যোতির্বিদ্যা দেওয়া হতো বলে তিনি প্রথম তার গদ্য বা গল্প লিখেছিলেন এই তারা মহাকাশ নিয়েই। দেবেন্দ্রনাথ এই মহাকাশ প্রেমের গভীর প্রভাব পড়েছিল তার কন্যা স্বর্ণকুমারী দেবী রচনায়। তাহলে এই দেবেন্দ্রনাথের মেয়ের নাম ছিল স্বর্ণকুমারী দেবী, এবং স্বর্ণকুমারী দেবী ভবিষ্যতে এই জ্যোতির্বিদ্যা নিয়ে কিন্তু অনেক ফ্যান্টাসিজম তার মধ্যে ছিল, তিনি এইগুলো নিয়ে অনেক রচনা করেছিলেন, সেটা আমরা ইন ফিউচারে একটু পরেই পড়ব। জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথের তারপর সব থেকে বড় ছেলে কে হলো? দ্বিজেন্দ্রনাথ। তার গণিত শাস্ত্রে বিস্ময়কর পাণ্ডিত্য ছিল। আমাদের শুধু এগুলোই মনে রাখতে হবে, সালগুলো কিন্তু অত বেশি আসবে না, কিন্তু এরকম আসতে পারে দেবেন্দ্রনাথের বড় ছেলের নাম কি ছিল? দ্বিজেন্দ্রনাথ। এবং দ্বিজেন্দ্রনাথ তার কোন সাবজেক্টটা প্রিয় ছিল? গণিত শাস্ত্র। তিনি প্রচলিত ধারণার বাইরে গিয়ে ইউক্লিডের জ্যামিতি নিয়ে অত্যন্ত আধুনিক ও নতুন চিন্তা ভাবনা করেছিলেন। ইউক্লিড একজন জ্যামিতির, তাকে জনক বলা হয়। তার জ্যামিতির জনকের সেই জ্যামিতির অঙ্কগুলো কষে তিনি কিন্তু নতুন চিন্তা ভাবনা শুরু করেছিলেন। এই দ্বিজেন্দ্রনাথ শুরু করেছিলেন আইএসসিএস। আইএসসিএস মানে কি? ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন। কয়েকদিন আগে আমরা বিজ্ঞান চর্চার মহেন্দ্রলাল সরকারের ক্লাসটি করলাম। মহেন্দ্রলাল সরকার যখন এটা শুরু করছিলেন তখন দ্বিজেন্দ্রনাথ তাকে সাপোর্ট করেন। ঠিক আছে, কিভাবে সাপোর্ট করেন? টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, বিপুল অর্থ সাহায্য করে। ওকে, তো মনে রাখতে হবে দ্বিজেন্দ্রনাথ সমান সমান হচ্ছে জ্যামিতি এবং আইএসসিএস। এরপরে শেষদা হেমেন্দ্রনাথ। শেষদা বলতে গেলে তৃতীয় দাদার কথা বলা হয়। বাংলাতে সেজদা অথবা শেষদা বলা হয়। রবীন্দ্রনাথের যে তৃতীয় দাদা ছিলেন হেমেন্দ্রনাথ ঠাকুর, বিজ্ঞানের পথে তিনি হেঁটেছিলেন। চিকিৎসা এবং পদার্থবিদ্যা নিয়ে তিনি কিন্তু পড়াশোনা করেছিলেন। মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য তিনি কিছুদিন মেডিকেল কলেজে অধ্যয়ন করেন।
তারপর তিনি বিজ্ঞানের একটি অসামান্য গ্রন্থ রচনা করেন, যা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম নিদর্শন। আর বইটির নাম মনে রাখতে হবে প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম। তাহলে এই বইটির নাম দিয়ে লেখা হলো কে রচনা করেছিলেন, লিখতে হবে হেমেন্দ্রনাথ, মনে রাখতে হবে। আরেকটি কোশ্চেন আসতে পারে যে হেমেন্দ্রনাথ রবীন্দ্রনাথের কত নম্বর দাদা ছিলেন, সেটি হবে সেজদা, মেজদা নাকি বড় দাদা, কোনটা হবে, সেজদা, ঠিক আছে, বা সেজদা। এরপরে মাথার খুলি নিয়ে তিনি রহস্য বিদ্যা করেছিলেন, ঠিক আছে। তার নাম কি ছিল, পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথ। ওকে, জ্যোতিরিন্দ্রনাথ তিনি কি নিয়ে করেছিলেন, মাথার খুলি নিয়ে বিদ্যা করেছিলেন। এই যে আমাদের মাথার সাইজটা বা খুলিটা বা মাথার উপরে কোনো রকম যদি আকৃতি থাকে সেটা নিয়ে তিনি গবেষণা করেছিলেন আমাদের জ্যোতিরিন্দ্রনাথ। তিনি কি করেছিলেন, যে মানুষের মাথার সাইজ দিয়ে দেখে তিনি বলে দিতেন মানুষের স্বভাব চরিত্র কেমন হবে, মানুষটা কেমন থিঙ্কিং এর, সব বলে দিতেন। তাহলে এটাকে কি বলা হতো, এই বিদ্যাকে বলা হতো ফ্রেনোলজি, বা বাংলাতে বলা হতো শিরোমিতি বিদ্যা, ঠিক আছে। শির মানে হচ্ছে মাথা, তারপর মিতি মানে মাপযোগ, বিদ্যা মানে তো জানেন, ঠিক আছে। তো মাথার সাইজ মাপযোগ করার বিদ্যাকে বলা হতো শিরোমিতি বিদ্যা বা ফ্রেনোলজি। এটা মাথার খুলির ওপরের যে গঠন, উঁচু নিচু অংশ, এটা দিয়ে মানুষের চরিত্র স্বভাব বিচার করার বিদ্যা এটা ছিল। এটা বিজ্ঞানের কিন্তু একটা সাইট বলতে পারো, যেটা সমস্ত মানুষ কিন্তু এটা নিয়ে পড়াশোনা করে না, ঠিক আছে। পরীক্ষার হলে মনে রাখতে হবে তোমাদেরকে জ্যোতিরিন্দ্রনাথ হচ্ছে ফ্রেনোলজি নিয়ে পড়াশোনা করেছিল, এটুকুই মনে রাখতে হবে। তারপরে আমি বললাম না ওই যে স্বর্ণকুমারী দেবী, যিনি তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই জ্যোতির্বিদ্যা নিয়ে খুবই ফ্যান্টাসাইজ হয়েছিলেন। তিনি কি কেবল ছেলেরাই নয়, কিন্তু ঠাকুরবাড়ির মেয়েরাও বিজ্ঞান চর্চায় এগিয়েছিল এবং উৎসাহী ছিল। দেবেন্দ্রনাথের চতুর্থ কন্যা স্বর্ণকুমারী দেবী, তিনি একাধিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা করেন। তার লেখার সব থেকে জনপ্রিয় বইটির নাম হচ্ছে পৃথিবী। তিনি আর্থকে নিয়ে একটা বই লিখেছিলেন। এই বইটিতে তার বাবা দেবেন্দ্রনাথের শেখানো জ্যোতির্বিদ্যা ভূতত্ত্বের গভীর প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। ওকে, তাহলে এরপরে আবার কি হলো, ঠাকুরবাড়ির থেকে না সাপ্তাহিক বা মাসিক পত্রিকা বেরোতো। সেই পত্রিকাগুলোতে সেই বিজ্ঞানের যে টিপস এবং ট্রিক্সগুলো, বিজ্ঞানের যে ছোট ছোট কথাগুলো সেখানে লেখা থাকতো, যেগুলো মানুষ পড়ে কিন্তু বিজ্ঞান বিষয়ে অনেক কিছু জানতে পারতো। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত পত্রিকায় নিয়মিত বিজ্ঞানে লেখা প্রকাশ হতো। তারপরে যা প্রমাণ করে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান প্রচার কতটা তারা উৎসাহী ছিলেন। মানে আমাদের ঠাকুরবাড়ি কিন্তু অনেকটাই অবদান রেখেছিলেন। পত্রিকাগুলোর নাম দেখে রাখো, বালক, ভারতী এবং সাধনা, এগুলো কিন্তু সে বিজ্ঞান বিষয়ক পত্রিকা ছিল ঠাকুরবাড়ি থেকে। এরপরে সাহিত্যে বিজ্ঞানের ছোঁয়া যাকে আমাদের অবশ্যই পড়তে হবে, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বাড়ির সব থেকে বিখ্যাত মানে মানুষ তিনি ছিলেন, যিনি এখনো অমর হয়ে আছেন এবং আমাদের বাংলাতে বিশ্বগুরু তিনি, বিশ্বকবি তিনি, তাই না? তো বাল্যকাল থেকেই তিনি বিজ্ঞান পাঠ অনুশীলনে প্রবল আগ্রহী ছিলেন। তাত্ত্বিক ব্যবহারিক শিক্ষা জীবনে তিনি সমান্তরালভাবে এটা চলেছিল, মানে তার যেদিকে এই ধরে নাও নাট্য, উপন্যাস, গল্প লেখা, তার সঙ্গে তিনি বিজ্ঞান চর্চাতেও কিন্তু ছিলেন। তিনি একটি যে বিখ্যাত বিজ্ঞান গ্রন্থ লিখেছিলেন বিশ্ব পরিচয়, এটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। বিশ্ব পরিচয় কে লিখেছিল? রবীন্দ্রনাথ লিখেছিল, এটুকু মনে রাখতেই হবে। ওকে, এরপরে আমরা পুরো ঠাকুরবাড়ির যে যতগুলো ক্যারেক্টার ছিল এক নজরে দেখে নিই। তাহলে তোমাদের দেখো এত অ্যাডভান্স অ্যানিমেটেড নোট যে তোমাদের জন্য নিয়ে এসেছি, যারা যারা বাংলা ব্যাচের মধ্যে রয়েছো, যারা পড়ছো ডিটেলসে, দেখো তোমরা ভালো মতো পড়ো, তোমাদের ফুল নাম্বার আসবে। কারণ তোমার যত বিখ্যাত তুমি চ্যানেলে চলে যাও না কেন, আর যত সব থেকে ভালো ইনস্টিটিউশনে চলে যাও না কেন, এত সোজাভাবে কোথাও আর তুমি পড়তে পারবে না। দ্বিজেন্দ্রনাথ কি করতেন? জ্যামিতি এবং IACS ফান্ডিংয়ে তিনি ছিলেন। ওই যে বুঝতে পারছো, মহেন্দ্রলাল সরকারের সাথে। হেমেন্দ্রনাথ তিনি চিকিৎসা এবং প্রাকৃতিক বিজ্ঞান। জ্যোতিরিন্দ্রনাথ তিনি শিরোমিতি বা সেই ফ্রেনোলজিতে ছিলেন। স্বর্ণকুমারী দেবী তিনি পৃথিবী প্রবন্ধটি লিখেছিলেন তার বাবার সেই জ্যোতির্বিদ্যা থেকে কিন্তু প্রভাবিত হয়ে। আর রবীন্দ্রনাথ তার বিখ্যাত সেই প্রবন্ধ লিখেছিলেন, গ্রন্থ লিখেছিলেন বিশ্ব পরিচয়। দেবেন্দ্রনাথ যিনি সবার এখানে পিতা ছিলেন, তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা
বা জ্যোতির্বিদ্যা নিয়ে গবেষণা, ভূতত্ত্ব তার ফেভারিট ছিল, সঙ্গে জীবতত্ত্বও ছিল। আর তাদের সবার বাবা রয়েছে, মানে দাদু রয়েছে দ্বারকানাথ, মানে বাবার বাবা যিনি ছিলেন, রবীন্দ্রনাথের বাবার বাবা, তাকে বলা হয় তিনি মেডিকেলে ফান্ডিং করতেন, সব ব্যবচ্ছেদ এটা বাংলার মধ্যে নিয়ে এসেছিলেন। ওকে, এরপরে তোমাদেরকে এখানে গ্রন্থগুলোর নাম হিসেবে দেওয়া আছে 4টি, যেহেতু আমি পড়িয়ে দিয়েছি, তোমরা একবার এটা নোট ডাউন করে নাও। আর এমসিকিউ কিন্তু এগুলো রয়েছে, দেখে নাও। ওকে, কত সালে তিনি ফিভার হাসপাতাল মিউনিসিপ্যাল এনকোয়ারি কমিটির সদস্য হন, তারপরে মেডিকেল কলেজে কত মুদ্রা দান করেছিলেন, কোন বিষয়টা ফেভারিট ছিল, সব আমি করালাম, এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? ভালো মতো পড়ে নিও। এমসিকিউগুলো দেবো আমি, এমসিকিউগুলো অবশ্যই ভালো মতো পড়বে, আর এমসিকিউ সিরিজ করাবো। এই সম্পূর্ণ ক্লাসটি করার জন্য এখনই জয়েন করো আলফা ব্যাচটি, যেটি তুমি SBR EdTech অ্যাপে পাবে। তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে SBR EdTech অ্যাপটি ডাউনলোড করে নাও।